অনু একটু ভড়কে গেলেও থেমে গেল না। সে পূর্বের রাগ ধরে রেখেই বলল, দাদুকে বিয়ের কথা আপনিই বলেছেন, তাই না? হ্যাঁ, কেন? তোকে বিয়ে করতে চাই তাই। আমাকে কেন আপনি বিয়ে করতে চান? রায়ান ভাই একটা দীর্ঘশ্বাস নিলেন। অনুর চোখে চোখ রেখে বললেন। তোকে ভালোবাসি তাই। অনু শ্লেষাত্মক হাসি দিয়ে বলল, ভালোবাসা? আপনি আসলে আমাকে ভালোবেসে নয়, আমার অনুপস্থিতিতে কষ্ট পেয়ে আমার কাছে এসেছেন। নিজেকে ভালো রাখতে আমাকে চাচ্ছেন। রায়ান ভাই নিশ্চুপ হয়ে শুনছে। অনু নিজেই ফের বলল, ঠিক এই জন্যই এখন আমাকে বিয়ে করতে চাচ্ছেন। বিয়েটা একবার হয়ে গেল, এই মোহ আর থাকবে না। তখন আর এই নাটক করা ভালোবাসাও থাকবে না। তখন হাতের পুতুলের মতো নাচাবেন আমাকে, কিন্তু আমি তো সেটা হতে দিব না। এসব কথা শুনে রায়ান ভাই রাগে ক্ষোভে অনুর খুব কাছে চলে এলো। অনুকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, তোর সমস্যা কি অনু? কি ভাবিস তুই নিজেকে? তুই কি ভেবেছিস তোকে ভালোবাসতে শুরু করেছি বলে তোকে ছাড়া আমি থাকতে পারবো না? কথা না বললে কষ্ট পাবো, পাগল হয়ে যাব? তাহলে তুই শুনে রাখ। অনু হঠাৎ এরকম আক্রমণে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। পরক্ষণে চোখ মেলে দেখে রায়ান ভাইয়ের পায়ের সামনে দুই হাঁটু মুড়ে ফ্লোরে বসে আছে। সে অনুর দিকে তাকিয়ে কাতর হয়ে বলল, তুই ঠিকই ভেবেছিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না অনু। তুই শুধু আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না। আমাকে নিয়ে তোর সমস্ত ভুল ধারণা আমি মিথ্যা প্রমাণ করে দেব, প্রমিস। এরপরে যদি ফিরিয়ে দিস, তাহলে তুই বিহীন আমার বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে অনু। পাখিদের কলরবে বাড়ি আজ মুখরিত। সচরাচর পাখিদের এত কিচিরমিচির শোনা যায় না। আজ পাখিগুলো খুব ডাকছে। মনে বসন্তের হাওয়া লেগেছে কিনা কে জানে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুর জন্য। সবাই রেডি, খাবার রেডি, শুধু অনুরই এখনো আসার নাম নেই। রায়ানের মুখ চুপসে আমসি হয়ে গেছে। গতকাল রাতে কোনো প্রত্যুত্তর না করেই অনু রুম থেকে চলে গিয়েছিল। তাই ভয়টা একটু বেশিই হচ্ছে। যদি সবার সামনেই প্রত্যাখ্যান করে দেয় তাহলে মানসম্মান তো যাবেই, সাথে মনটাও ভেঙে চুরমার হয়ে যাবে। অপেক্ষা করতে করতে দাদা নিজেও অস্থির হয়ে গেছেন। তিনি লিলি খালাকে ডেকে বললেন, লিলি, গিয়ে দেখতো অনুটা কি করছে, এখনো আসছে না কেন? লিলি খালা মাথা নাড়িয়ে বললেন। যাইতাছি। দুটো সিঁড়ি পার হতেই দেখা গেল অনু রুম থেকে বের হয়েছে, মুখ থমথমে ও গম্ভীর। কিন্তু লিলি খালা উল্লাসিত কণ্ঠে বললেন, এই তো তনু আইতাছে। অনু কোনো কথা বলল না। বাকিরাও নীরব রইল। নিঃশব্দে এসে আলমগীর চৌধুরীর পাশে বসলো অনু। জবিতা বেগম, তাহমিনা বেগম খাবার সার্ভ করতে শুরু করলেন। দাদা গলা খাকারি দিয়ে অনুর দৃষ্টি আকর্ষণ করলেন প্রথমে। অনু চোখ তুলে তাকানোর পর দাদা জিজ্ঞেস করলেন, রাতে ঘুম ভালো হয়েছে? অনু ছোট করে জবাব দিল। তারপর কি সিদ্ধান্ত নিলে? কোন বিষয়ে? বাড়ির সবার চোখ কপালে ওঠার উপক্রম। তাহমিনা বেগম বললেন, কোন বিষয়ে মানে? গতকাল না তোমার দাদু বিয়ের সিদ্ধান্ত জানাতে বলল? এই পর্যায়ে অনুর সংক্ষিপ্ত জবাব, ও, সে ভালোবাসাহীন। সে ভাবলে সে হীনভাবে পরোটা দিয়ে ডিম পোচ খাচ্ছে। আলমগীর চৌধুরী কিছু বলতে গেলে দাদু তাকে থামিয়ে দিলেন। নিজেই বললেন, তুমি কি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না? না, না নেওয়ার কি আছে? তাহলে হিয়ালি করছো কেন? হেয়ালি করছি না তো। তাহলে তোমার সিদ্ধান্ত কি? অনু গ্লাস থেকে ঢকঢক করে পানি পান করলো। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে বলল, সিদ্ধান্ত নতুন করে বলার কি আছে? সারা জীবন তোমরা যা চেয়েছো সেটাই তো হয়েছে। আমি এই বিয়েতে রাজি। এখন ক্লাসে যাব, দেরি হয়ে যাচ্ছে। এরপর রায়ানের দিকে তাকিয়ে বলল, চলুন, আমাকে দিয়ে আসবেন। সবকিছু রায়ানের মাথার ওপর দিয়ে যাচ্ছে। অনু বিয়েতে রাজি, সত্যিই রাজি, তার বিশ্বাস হচ্ছে না। অনু যে এত সহজেই রাজি হয়ে যাবে কল্পনাতীত ছিল। আনন্দে উল্লাসে রায়ানের খাওয়াও হলো না। সে অনুর আগেই গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলো। অনু এলো কিছুক্ষণ পর, কাঁধে ব্যাগ ঝুলিয়ে। দাদু বললেন, আজ ক্লাসে না গেলে হয় না? বিয়ে নিয়ে কথাবার্তা বলতাম। আমি থেকে কি করব? তোমরা কথা বলো, আয়োজন করো, আমি আসছি। অনু গাড়িতে উঠে বলল। চলুন। রায়ান ভাই তাকিয়ে আছে নিষ্পলক। কি হলো? জিজ্ঞেস করলো অনু। আর ইউ ওকে? অফকোর্স। তোকে অন্যরকম লাগছে। এই অনুকে তো আমি চিনতে পারছি না। সেটা তো আপনার সমস্যা, আমাকে বলছেন কেন?
তুই ভেবেচিন্তে বিয়েতে রাজি হয়েছিস? অনু এবার রায়ান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, না না, ভেবে চিনতে রাজি হয়েছি। না, ভেবে চিনতে রাজি হয়েছি। এখন কি করবেন? বিয়ে করবেন না? রায়ান ভাই গাড়ি স্টার্ট দিয়ে বলল, অসম্ভব, পাগল নাকি? একবার হ্যাঁ বলেছিস মানে বলেছিস। দেখি কে বিয়ে আটকায় এবার। অনু অন্যদিকে তাকিয়ে হাসছে। রায়ানের সাথে অনুর বিয়ের খবর বড় ফুপি এবং ছোট ফুপিকে ফোন করে জানানো হয়েছে। সবাই এই বিয়েতে খুশি, শুধু একজন দুঃখী, সূর্য। সে মানতেই পারছে না অনুর বিয়ে হয়ে যাবে, তাও রায়ান ভাইয়ের সাথে। তার এমনই এক দুঃখ, এটা যে কাউকে বলার মতোও না। খবর পেয়ে বড় ফুপি সূর্যকে তৈরি হয়ে নিতে বললেন ওই বাড়িতে যাওয়ার জন্য। সূর্যর মোটেও ইচ্ছে নেই আসার, কিন্তু তার আবার উপায়ও নেই। দুঃখ কষ্ট লুকিয়ে সে মায়ের সাথে নানা বাড়িতে এসেছে। বাড়ি পৌঁছে দেখে উঠানে সবার মধ্যমণি হয়ে অনু মাঝখানে বসে আছে। কাজিনরা সবাই আছে এখানে, কি সব বলে যেন হাসাহাসি করছে। ওদের থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে রায়ান ভাই, তার কোলে ল্যাপটপ, আর চোখে একটু পর পর অনুকে দেখছে। সূর্যর মন বিতৃষ্ণায় ভরে যাচ্ছে, ইচ্ছে করছে এক দৌড়ে চলে যেতে। ওকে মনমরা দেখে রায়ান ভাই ইশারায় ডাকলো। সূর্য উদাস মনে এগিয়ে গিয়ে রায়ান ভাইয়ের পাশেই বসে বলল। বলো। রায়ান ভাই জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ? সূর্য দীর্ঘশ্বাস নিয়ে বলল, না তো। তাহলে এরকম মন মরা হয়ে আছিস কেন? এমনি না। রায়ান ভাই সূর্যের কাঁধে হাত রেখে বলল, মুখে না বললেও তোর কষ্টটা আমি বুঝতে পারছি না। এটা ঠিক কষ্ট নয়, তোর আবেগ। বয়স কম তো, আরও বড় হ, তখন এসব ভেবে হাসি পাবে দেখিস। এখন আনন্দ কর, মুখ গোমরা করে থাকিস না তো। বিয়ের দিন তারিখ এখনো ঠিক হয়নি, তবুও বাড়িতে এখন থেকেই বিয়ে বিয়ে একটা আমেজ। রিয়াদের বিয়ে অনেক বড় অনুষ্ঠান করে দিয়েছেন সবাই। রায়ানের বিয়েতেও কোনো ত্রুটি রাখা যাবে না। সবাই এসব বন্দোবস্ত নিয়েই ব্যস্ত। অনু পড়ছিল, বিয়ের আনন্দে পড়ায় ফাঁকিবাজি তো আর করা যাবে না। স্নিগ্ধা এলো তখন রুমে, ওর পাশে দাঁড়িয়ে ফোনটা সামনে ধরে বলল। ভাইয়া কথা বলবে তোমার সাথে। অনু অপ্রস্তুত ভঙ্গিতে ফোনের দিকে তাকালো। স্নিগ্ধ সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন বিয়াইন? অনু মৃদু হেসে সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্নিগ্ধার কাছে শুনলাম আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে। অনু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা নাড়ালো। স্নিগ্ধও হেসে বলল, কংগ্রাচুলেশনস। দেশে আসা সম্ভব হলে চলে আসতাম, কিন্তু সম্ভব নয়। বিয়ে মিস করে গেলাম। আমার তরফ থেকে উপহার পেয়ে যাবেন। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে। বিয়েতে উপস্থিত থাকলে ভালো লাগতো। সমস্যা নেই, বেঁচে থাকলে দেখা হবে। ভালো থাকবেন। আপনিও। কথা শেষ হলে স্নিগ্ধা আবার চলে গেল। তখনই অনুর ফোনে রায়ান ভাইয়ের টেক্সট এসেছে। ছাদে আয়। রাত 8টা বাজে, একটু পরে তো খাওয়ার জন্য ডাকবে। এখন ছাদে যাওয়ার মানে কি? কোনো মানেই হয়তো নেই। কিন্তু অনু তবুও ছাদে গেল। ছাদে আসার পরই মনে হলো যে ভাগ্যিস এসেছিল, নতুবা এত সুন্দর চাঁদ দেখাটা মিস হয়ে যেত। কি সুন্দর মন শীতল করার মতন বাতাস। রায়ান ভাই ছাদের মাঝখানে একটা চেয়ারে বসে আছে। অনু তার কাছে না গিয়ে ছাদে উড়াউড়ি করছে। একটা নয়নতারা ফুল ছিঁড়ে কানেও গুজলো। রায়ান ভাই গম্ভীর কণ্ঠে বলল। কাছে আয়। অনু দূর থেকেই বলল, কাছে যাব কেন? এখনো তো বিয়ে হয়নি আমাদের। কথার ডাবল মিনিং বের করছিস কেন? আপনি ডেকেছেন কেন? খুব তো হাসাহাসি হচ্ছিল ফোনে, দেখি তো সব। অনু হাসলো। কাছে গিয়ে রায়ান ভাইয়ের হাত ধরে দাঁড় করিয়ে বলল, আপনি অনেক বেশি হিংসুটে। দেখুন আজকের রাতটা কত সুন্দর। আজ আর আমরা ঝগড়া করব না। ঝগড়া করলে কি হবে? কি হবে তা তো জানি না। বিয়েতে নাও করে দিতে পারি আবার। ভয় দেখাচ্ছিস? দেখাচ্ছি। এখন দেখি, এখানে বসুন তো। আরে কি করছিস? বসুন না। রায়ান ভাইকে জোর করে ছাদের ফ্লোরে বসিয়ে দিল অনু। এরপর পা গুটিয়ে শুয়ে সে রায়ানের ভাইয়ের কোলে মাথা রাখলো। চোখ বন্ধ করে বলল, শান্তি। রায়ান ভাই চাঁদের রূপলি আলোতে ঝলমল করা অনুর মুখটা দেখছে। কি সুন্দর লাগছে দেখতে। অনু চোখ মেলে তাকিয়ে প্রশ্ন করলো, কি দেখবেন? তোকে? আমাকে দেখতে হবে না, আকাশের দিকে তাকান, দেখুন কি সুন্দর চাঁদ। তুই পৃথিবীর চাঁদ দেখ, আমি আমার চাঁদকে দেখি। অনু লজ্জা পেয়ে হেসে দৃষ্টি সরিয়ে দিল।
আকাশে মেঘ পড়েছে, রক্তিম মেঘ, বাতাস নেই, বৃষ্টি আসার সম্ভাবনাও কম। বাড়িতে গান বাজনা হচ্ছে, সবাই ব্যস্ত, কিন্তু আনন্দটা ঠিক হচ্ছে না। না হওয়ার বিশেষ কারণও আছে। রায়ান এবং অনুর গায়ে হলুদ আজ। যতটা আগ্রহ নিয়ে সবাই ওদের বিয়ের জন্য অপেক্ষা করছিল, ততটাই আগ্রহে ভাটা পড়েছে সবার। সকাল থেকেই অনুর জ্বর, ভীষণ জ্বর। মাথা সোজা রেখে বসে থাকার উপায় নেই, চোখ ঝাপসা হয়ে আসছে, অথচ গতকাল রাতেও মেয়েটা দিব্যি সুস্থ ছিল। এমতো অবস্থায় রায়ান সবাইকে জানালো বিয়ে পেছানোর কথা। আগে অনুর সুস্থতা, পরে বিয়ে। বাড়ির সকলে রাজিও হয়েছিল, কিন্তু বেঁকে বসেছে অনু নিজেই। বিয়ের এত সব আয়োজন, টাকা শুধুমাত্র তার জন্য নষ্ট হোক সে চায় না। ওর জেদের জন্যেই আজ গায়ে হলুদ হচ্ছে। রায়ান খুবই অস্থির অনুকে নিয়ে, মনে হচ্ছে সে নিজেই অসুস্থ। ডাক্তার ডাকা হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, মাথায় পানীয় জলপট্টি দেওয়া হয়েছে, কিন্তু জ্বর নামার কোনো নামই নেই। একদম পোটলা পুটলি নিয়ে এসে তবেই বসেছে যেন। রায়ান এবং অনু বসে আছে পাশাপাশি, একই বাড়ির ছেলে মেয়ে, একই জায়গায় বিয়ে। কোণে বিদায়ের কান্নাকাটিও হবে বলে মনে হয় না। বিদায় নিয়ে আর অনু যাবে কোথায়? এই বাড়িতেই তো থাকতে হবে। অনুর গায়ে হলুদ শাড়ি, গায়ে কাঁচা ফুলের গহনা, মুখে বিন্দুমাত্র সাজগোজ নেই, মুখ চেপে বসে আছে চুপচাপ। রায়ান অনুর হাত ধরলো, সাথে সাথে মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল। শরীরে এত জ্বর, তাপে মনে হচ্ছে হাত পুড়ে যাবে রায়ানের। না জানি অনুর কত কষ্ট হচ্ছে। তুই কেন জেদ করলি অনু? অনু স্মিত হেসে বলল, কখন জেদ করলাম? আজ গায়ে হলুদটা না হলে কি হতো না? না তো, না হতো না। আপনার মতলব কি? আপনার হিয়াকে বউ করার ইচ্ছে আছে নাকি? রায়ান ধমকের সুরে বলল, এক থাপ্পড় দেব, একদম আমার বুকে এসে পড়বি, খালি বাজে কথা। অনু হেসে বলল, তা বেশ তো, দিন খারাপ, আবার বুকে গিয়ে না হয় পড়লাম একটু। তুই খুব বার বেড়েছিস। হ্যাঁ, একটু একটু বেড়েছি, আপনার বউ হব বলে কথা। রায়ান রাগ দেখাতে গিয়েও পারে না। অনুর শুকনো মুখটা দেখলেই মায়া হচ্ছে। সে কিছুটা শক্ত করে অনুর হাত চেপে ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে না রে? হুম, খুব না, একটু। আপনি পাশে আছেন বলে সেটুকু উপলব্ধি হচ্ছে না। রায়ান ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে ভালোবাসিস? আপনার কি মনে হয়? তোকে জিজ্ঞেস করেছি। ভালো না বাসলে বিয়ে কেন করছি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার আগে আমি আপনাকে ভালোবেসেছিলাম। ভুলিনি। আর তাছাড়া এত তাড়াহুড়ো করে বিয়ে কেন করছি বলুন তো? কেন গায়ে হলুদ পেছাইনি? কেন? বলা তো যায় না, যদি এর মাঝেই মরে যাই। রায়ান ভাই ধমকে উঠল ফের। তোর বাজে কথা বন্ধ করবি না? ধমক খেয়েও অনু হেসে বলল, আচ্ছা সরি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো একটু সাদামাটা ভাবেই। আয়োজনের কোনো কমতি ছিল না, কিন্তু উচ্ছ্বাসের কমতি ছিল। অনু অসুস্থ বিধায় কেউই খুব একটা আনন্দ করতে পারেনি। রাতে সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। স্নিগ্ধা শাশুড়ি এবং চাচি শাশুড়িদের সাথে হাতে হাতে সব কাজ শেষ করে একেবারে রুমে ফিরেছে। রিয়াদ তখনও ঘুমায়নি, একটা বই পড়ছিল। রুমের দরজা আটকিয়ে স্নিগ্ধা জিজ্ঞেস করলো, আপনি এখনো ঘুমাননি কেন? রিয়াদ বই থেকে মুখ তুলে বলল, এই তো বই পড়ছিলাম। সারাদিন এত কাজ করেও আপনার বই পড়ার এনার্জি আছে? রিয়াদ স্মিত হেসে বলল, আছে। ঠিক আছে, আর পড়তে হবে না, ঘুমান এখন। তোমার সব কাজ শেষ? হ্যাঁ, লাইট বন্ধ করব। করো। আপনি আগে শুয়ে পড়ুন। রিয়াদ বই বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। স্নিগ্ধা লাইট নিভিয়ে পাশে শুয়ে পড়ল। একটা জিনিস কি খেয়াল করেছেন? কি? রায়ন ভাইয়া কিন্তু অনুকে ভীষণ ভালোবাসে। রিয়াদ চুপ করে আছে। স্নিগ্ধা নিজেই বলল, রায়ন ভাইয়ের চোখের দিকে তাকালেই বোঝা যায় তিনি অনুকে কতটা ভালোবাসেন। অনুর অসুস্থতায় তিনি সবচেয়ে বেশি কাতর। মেজ চাচ্চু যতটা না অস্থির অনুকে নিয়ে, রায়ন ভাইয়ে ততটাই যেন অস্থির। প্রতিটা মেয়ের আসলে এমন জীবনসঙ্গীই চাই, যে তাকে তার বাবার মতন আগলে রাখবে, ভালোবাসবে। সেদিক থেকে হিসাব করলে কিন্তু আমাদের অনু খুব ভাগ্যবতী বলা যায়। রিয়াদ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। যদিও স্নিগ্ধা রায়ানের ভালোবাসার বর্ণনা করছিল, কিন্তু কোথাও যেন একটা চাপা আফসোস, না পাওয়ার আক্ষেপ। অনু যদি ভাগ্যবতী হয়, তাহলে সেই একই ভাগ্যবতী হওয়ার দাবিদার স্নিগ্ধা নিজেও। কিন্তু রিয়াদের থেকে সে ভালোবাসা তো পায়নি। এই পর্যায়ে এসে রিয়াদের নিজেকে ভীষণ অপরাধী লাগছে।
সে অতীতকে আঁকড়ে ধরে থাকতে গিয়ে বর্তমানকে নষ্ট করছে, তার সারা জীবনের সঙ্গীকে কষ্ট দিচ্ছে। কিন্তু তবুও স্নিগ্ধার মধ্যে কোনো অভিযোগ করার প্রয়াস নেই। সে সর্বদা স্বাভাবিক থাকে, হাসি খুশি থাকে, বাড়ির সবার খুব খেয়াল রাখে। কে জানে তার এই অপরাধ বোধ থেকেই হয়তো সে তার এক হাত স্নিগ্ধার গায়ের উপর রাখলো, কাছে আসার চেষ্টা করলো। স্নিগ্ধা অবাক হলো প্রথমে, পরক্ষণে মৃদু হেসে রিয়াদের হাতটা সরিয়ে দিল। এরপর রিয়াদের দিকে মুখ করে শুয়ে বলল, আমার কথা শুনে আপনি আমাকে দয়া করুন এবং দয়া করে আমার কাছে এসে আমাকে আপন করে নিন। এমনটা আমি চাই না। আমি চাই আমাকে আপনি ভালোবেসেই কাছে টেনে নিন। অল্প ভালোবাসা হলেও চলবে, তবে সেটা ভালোবাসা হতে হবে করুণার নয়। এখন ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। অনুর রুমে সবুজ রঙের ড্রিম লাইট চলছে, বারান্দায়ও লাইট জ্বালানো। বিয়ে বাড়ি বলে এমনিতেই আলোর ঝলকানি বেশি। রুমের দরজা আজকে লক করা হয়নি, মায়ের নিষেধ, যদি কোনো দরকার হয় যেন ছুটে আসতে পারে। যদিও সাথে শাপলা রয়েছে, কিন্তু মেয়েটার ঘুম ভীষণ গভীর, একবার ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না। এই যে এখনো অনুকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে, এসব চড়াচড়ি করে ঘুমানো অনুর একদম পছন্দ নয়। সে মা ছাড়া কাউকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে না, কখনো চেষ্টাও করেনি। ওর গায়ে হাত রাখলেও ঘুম হয় না। এই যে এখনো হচ্ছে না, আবার শাপলাকে সরিয়েও দিচ্ছে না। মেয়েটার প্রতি কেমন যেন অদৃশ্য মায়া এবং ভালোবাসা জন্মে গেছে অনুর। পরিবারে অবহেলিত বলে নাকি শাপলা নিজ গুণেই অনুর মনে জায়গা করে নিয়েছে, অনু তা জানে না। অনু শুয়ে শুয়ে দেখতে পাচ্ছে ভিড়িয়ে রাখা দরজার আড়াল থেকে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেই একজনটাকে অনু তা জানে, রায়ান ভাই। না ঘুমিয়ে সে এখানে কেন ঘুরঘুর করছে? অনু বালিশের নিচ থেকে ফোন বের করলো, লাইটের আলতো চোখে বিঁধে ফোনের আলোতেও মাথাটা ঘুরে উঠলো। ব্রাইটনেস একদম কমানো, তবুও চোখে লাগছে। কোনো রকম চোখ কুচকে টেক্সট দিল, রুমে আসুন। 1 মিনিটের মাথাতেই রায়ান ভাই রুমে এসে হাজির, যেন সে এতক্ষণ এখানে ছিলই না এমন ভান ধরে পড়ল। কিরে, হঠাৎ ডাকলি যে? কোনো সমস্যা? শরীর খারাপ করছে? অনু নির্লিপ্ত জবাব। বসুন। রায়ান ভাই চেয়ার টেনে এনে বসলো। অনু বলল, ওখানে না, আরো কাছে, আমার মাথার কাছে বসুন। রায়ান ভাই এক পলক তাকিয়ে থেকে অনুর মাথার কাছে বসলো। অনু বলল, মাথায় হাত বুলিয়ে দিন। রায়ান ভাই অনুর মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে কপালে স্পর্শ লাগলো। আটকে উঠে বলল, এখনও তোর শরীরে অনেক জ্বর। শাপলা তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কিভাবে? ওর গরম লাগছে না? অনু হেসে বলল, ও ঘুমিয়ে গেলে ওর হুঁশ থাকে না, আর শরীর গরম লাগলেই বা কি? আগামীকাল তো আমাদের বিয়ে, আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন না? রায়ান ভাই থতমত খেয়ে গেছে। জ্বরের ঘোরে মেয়েটা কি সব আবোল তাবোল বকছে। অনু ফের বলল, চুপ করে আছেন কেন? উত্তর দিন। তোর এখন ঘুমানো উচিত অনু। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। এড়িয়ে যাচ্ছেন? ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা চলুন। আচ্ছা বলুন, এতক্ষণ রুমের সামনে ঘুরঘুর করছিলেন কেন? রায়ান ভাই ধরা খেয়ে বলল, কি যাতা বলছিস? আমি কেন দরজার সামনে ঘুরঘুর করতে যাব? কেন ঘুরঘুর করবেন তা তো আর আমি জানি না, আপনি জানেন। জ্বরে তোর মাথা গেছে। মাথা আমার ঠিকই আছে, আর মাথা যদি গিয়ে থাকে তাহলে জ্বরে যায়নি, আপনাকে ভালোবেসে গিয়েছে। রায়ান ভাই চুপ করে আছে। অনু বলল, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি একদম। বাইরে এভাবে ঘুরঘুর না করলেও চলবে। রায়ান ভাই দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, তোকে তো ঠিক থাকতেই হবে অনু। এখনো আমাদের একসাথে অনেকটা পথ চলা বাকি। অনু ভাবনার মাঝে অনুরোধ করে বসলো, আমাকে একটা গান শোনাবেন? এখন এই রাতের বেলা? হ্যাঁ, অনুরোধ করলাম। শাপলা আছে, ও শুনবে না। পাশের রুমে শুনবে না, সফট কোনো গান গাইলেই তো হয়। আর কেউ শুনলে শুনুক, আমি ভয় পাই নাকি? রাত পোহালেই তো আমাদের বিয়ে। আমার বর আমাকে গান গেয়ে শোনালে এতে কার কি আসে যায়? রায়ান ভাই হেসে ফেলল, আদুরে কণ্ঠে বলল। ঠিক আছে, গান শোনাচ্ছি। রায়ান ভাই আবেগ মিশিয়ে গাইতে লাগলো। গান শেষ হলে অনু খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। এবার শান্তি হয়েছে, এখন ঘুমো। অনু রায়ান ভাইয়ের একটা হাত নিয়ে গালের সাথে ঠেকিয়ে বলল,
রায়ান ভাই, আমি যদি সত্যিই মরে যাই আপনি কি করবেন? সকাল থেকে তুমুল বৃষ্টি, বাড়ির মানুষজন চিন্তায় পড়ে গেল। এমতো অবস্থায় বিয়ে কিভাবে সম্পন্ন হবে তার উপর অনুটা অসুস্থ। কোনোভাবেই তো আর বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না, কিন্তু আকস্মিকভাবে দেখা গেল সকালে অনুর জ্বর নেমে গেছে। আগের মতো শরীরও দুর্বল লাগছে না, অনেকটাই প্রাণোচ্ছল লাগছে ওকে। কিন্তু তবুও বাড়ির মানুষজন রিস্ক নিলেন না। সাজগোজ থেকে শুরু করে বিয়েও পড়ানো হলো বাড়ির ভেতর, শুধু মেহমানদের খাওয়ানো হয়েছে বাহিরে। যদিও অল্প সময়ে তেমন ব্যবস্থা করা সম্ভব হয়নি, অনেকে আবার বৃষ্টির জন্য দাওয়াতে আসেওনি। রিসেপশনে বড় করে আয়োজন করবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন রমিত চৌধুরী। অনু একাই বসে আছে রায়ানের রুমে। সেই যে সবাই ওকে রেখে চলে গেল, এখনো কারো আসার নাম নেই। বাইরে এখনো কি প্রচন্ড বৃষ্টি। ঘুমে চোখ জড়িয়ে আছে অনুর, পুরো রুমে চোখ বোলালো। কি সুন্দর পরিপাটি করে গোছানো সব, তার রুমের গোছানোর কাজ সে নিজেই করে। অনু নিজে মেয়ে হয়েও বোধহয় এতটা গোছানো স্বভাবের নয়। মুচকি হাসলো অনু। একসময় এই রুমে ঢুকতেও ভয় পেত সে, আর এখন রায়ান ভাইয়ের সাথে সেও এই রুমের অংশীদার। কত মায়া, কত আশার, কত স্বপ্ন জড়িয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি তার স্বপ্ন একদিন সত্যি হয়ে যাবে। রায়ান ভাই ওর হয়ে যাবে, ওকে ভালোবাসবে, চোখে হারাবে। মাঝে মাঝে আল্লাহ না চাইতেও অনেক কিছু দিয়ে দেন। এই যেমন অনুকে এখন দিচ্ছেন দুহাত ভরে। অনু মনে মনে হেসে বিছানায় হালকা কাঁধ হতেই রুমে ঢুকলো রায়ান ভাই। দরজা লাগিয়ে জিজ্ঞেস করলো, ঘুমিয়ে পড়েছিস? না, এমনি শুনেছিলাম। অনুর নির্লিপ্ত জবাব, শরীর খারাপ করছে? তাহলে ঘুমিয়ে পড়। একটু ঘুমিয়ে যাব? হ্যাঁ। কেন? রায়ান ভাই বিছানার সামনে দাঁড়িয়ে যেন একটু থমকালো। ঘুমাবে কেন, এর আবার উত্তর কি হতে পারে? আমি ঘুমিয়ে গেলে আপনি কি করবেন? অনুর পাল্টা প্রশ্নে রায়ান ভাই হকচকিয়ে বলল, কি করব আমি? ঘুমাবো। ঘুমাবেন নাকি অন্য কারোর কাছে যাবেন? ছি, কি সব বাজে কথা। কাছে আসেন। কি? কি কি করেন কেন? বললাম কাছে আসতে। ফ্রেশ হয়ে আসি, এখনো বিয়ের পাঞ্জাবি পরে আছি। আচ্ছা। রায়ান ভাই ঠান্ডার মধ্যেও গোসল করে বের হলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, ঘুমিয়ে পড়েছিস? অনুর কোনো সারা শব্দ নেই। রায়ান ভাই খাটে বসে, অনুর মুখের দিকে ঝুঁকে তাকালো। বেঘরে ঘুমোচ্ছে অনু। রায়ান ভাই কপালে হাত রেখে দেখলো জ্বর এখনো আছে কিনা। জ্বর নেই দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। মুচকি হেসে অনুর কপালে চুমু খেলো। এরপর অনুকে বুকে নিয়ে নিজেও শান্তিতে ঘুম দিল। কত কাহিনী ঝামেলার পর অনুকে নিজের করে পেয়েছে সে। বিয়ের দিন যেরকম তুমুল বৃষ্টি হয়েছিল, পরের দিন ঠিক ততটাই প্রখর রোদ উঠল। এক হিসেবে ভালোই হচ্ছে, রিসেপশনের অনুষ্ঠানটা এখন ভালো মতো করা যাবে। অনু এখন সুস্থ। ঘুম থেকে উঠে অনু উঠানে গেল। রোমিও ওকে দেখে দৌড়ে এসে কোলে উঠেছে। অসুস্থতা ও বিয়ের ঝামেলায় রোমিওকে সেভাবে সময়ই দিতে পারেনি অনু। ওকে কোলে নিয়ে আদর করছিল, তখন চাচিরা এসে তাড়া দিলেন দ্রুত নাস্তা করার জন্য। একটু পরে পার্লারে সাজতে যেতে হবে। সূর্য এসে পাশে দাঁড়ালো মুখ গোমরা করে। সে অনেক চেষ্টা করে স্বাভাবিক থাকার, কিন্তু অনুকে দেখলেই তার সেই চেষ্টায় ভাটা পড়ে। বুকটা খা খা করে, শূন্য লাগে নিজেকে। কেন যে সে অনুর প্রেমে পড়তে গিয়েছিল আজও বোঝে না। অনু কখনোই তার হওয়ার ছিল না। নানা মামারা কেউ সম্পর্কের বিয়ে পছন্দ করেন না। তার উপর অনু ওর থেকে বয়সে বড়। কখনো বাড়িতে মুখ ফুটে অনুকে বিয়ে করার কথা বলার সাহসও হতো না। আর অনুকে বললে তো গালে থাপ্পড় পড়তো শিওর। সব হিসাব করতে গেলে অনুকে পাওয়ার ইচ্ছে আকাশ কুসুম ছাড়া আর কিছুই ছিল না। তবুও বোকা মন বুঝতে চায় না। আচ্ছা, কিরে কিছু বলবি? হ্যাঁ। সূর্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো অনু, না, তোমাকে দেখছি জ্বর কমেছে। হ্যাঁ। জ্বর হলে আমরা কাবু হয়ে যাই, আর তুমি সুন্দর হয়ে গেছো, ব্যাপারটা কি? সবই দুলাভাইয়ের ভালোবাসার জাদু। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল শাপলা। সূর্য বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলল, তোমার এইসব কথা কে বলতে বলছে? বলবে না এইসব, আমার ভালো লাগে না। অনু ধমক দিয়ে বলল, থাপ্পড় দিব সূর্য। বিয়াদ্দবের মতো কথা বলছিস কেন? শাপলা তোর বয়সে বড়। আমি যেমন তোর বড় বোন, শাপলাও তেমন। সূর্য তেলে বেগুনে চলে উঠে বলল, নিকুচি করেছি বড় বোনের, আমার কোনো বড় বোন নেই। এরপর রাগ দেখিয়ে হনহন করে ওপরে চলে গেল। অনু হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। শাপলা হাসছে মুচকি মুচকি। অনু বলল, ওর কথায় কিছু মনে করো না।
শাপলা হাসতে হাসতে বলল, ধুর, ওর কথায় আমি কি মনে করতে যাব? আমার তো ওকে রাগিয়ে দিতে মজা লাগছে। তোমাকেও পছন্দ করে, তুমি বুঝো না? অনু সতর্ক হয়ে বলল, চুপ। বাড়ির কেউ জানলে কুরুক্ষেত্র হয়ে যাবে একদম। এরপর একটু চুপ থেকে বলল, আমি সবই বুঝি, কিন্তু সব কিছুকে সব সময় পাত্তা দিতে নেই। কিছু জিনিস বুঝেও এড়িয়ে যাওয়া ভালো। লিলি খালা চা নিয়ে গেলেন রিয়াদের রুমে। রিয়াদ আলমারি থেকে শার্ট বের করছিল রিসেপশনে পরার জন্য। তোমার চা। রিয়াদ ফিরে লিলি খালাকে দেখে বলল, স্নিগ্ধা কোথায়? ওকে না বললাম চা দিয়ে যেতে? স্নিগ্ধা ব্যস্ত আছে। ওকে আসতে বলো, দরকার আছে। আচ্ছা। লিলি খালার থেকে জরুরি তলব পেয়ে স্নিগ্ধা ছুটে এলো, জরুরি কোনো দরকার আছে ভেবে। অথচ রিয়াদ স্নিগ্ধার ঘনিষ্ঠ হতে চায়, কাছাকাছি থাকতে চায়, দূরত্ব মিটিয়ে নিতে চায়। তাই তার নানান অজুহাত এবং বাহানা। কিন্তু ইন্ট্রোভার্ট এবং লাজুক স্বভাবের হওয়ায় সরাসরি বলতেও পারে না। স্নিগ্ধাও যেন কেমন অন্ধ সেজে থাকে মনে হয়। না হলে কেন সে রিয়াদের চোখের ভাষা বোঝে না? ডেকেছেন আমায়? রিয়াদ গম্ভীর হয়ে বলল, তোমার কাছে চা চেয়েছিলাম, তুমি নীলি খালাকে দিয়ে কেন পাঠালে? চাঁদেদের সাথে একটু কাজ করছিলাম। তুমি কি আমাকে এড়িয়ে চলছো? স্নিগ্ধা অবাক হয়ে বলল, এড়িয়ে চলবো কেন? জানি না। দুজনেই চুপ করে আছে। স্নিগ্ধা রিয়াদের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। হঠাৎ করে কি হলো লোকটার? এদিকে রিয়াদ নিজে পছন্দ করে স্নিগ্ধার জন্য একটা শাড়ি এনেছে, কিন্তু কিভাবে দেবে বুঝতে পারছে না। লজ্জা লাগছে, আবার সংকোচও হচ্ছে। অনেকক্ষণ চুপ করে থেকে স্নিগ্ধা বলল, কিছু কি বলবেন? লাগবে কিছু? তোমার মনে হয় খুব তাড়া আছে। আচ্ছা, আর সময় নষ্ট করব না। ভুল বুঝবেন না আমায়। আলমারির দ্বিতীয় ক্যাবিনেটে একটা শাড়ি আছে তোমার জন্য। জানি রায়ানের বিয়ে উপলক্ষে তোমার জন্য শপিং করা হয়েছে, তাই জোর করব না। ইচ্ছে হলে পরতে পারো, আর না হলে নাই। আমি কিছু মনে করব না। কখন রিয়াদ আর অপেক্ষা করলো না, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। তার হার্টবিট দ্রুত চলছে। এরকম হতো যখন সে মায়ার সাথে নতুন সম্পর্কে ছিল। ভয় লাগতো, নার্ভাস হয়ে পড়তো, গুছিয়ে কথা বলতে পারতো না। এসব দেখে মায়া ঠোঁট টিপে হাসতো খুব। স্নিগ্ধ অবশ্য হাসেনি, হয়তো হাসার সুযোগটাই পায়নি। সে অবাক হয়ে তাকিয়েছিল রিয়াদের দিকে। রিয়াদ রুম থেকে চলে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল স্নিগ্ধা। এরপর সে আলমারি খুলে কাঁপা কাঁপা হাতে শাড়ির প্যাকেটটি বের করলো। শাড়িটি বুকে নিয়ে সে হাপুস নয়নে কাঁদছে, আনন্দের কান্না। রিয়াদ বিয়ের পর হতে অনেক কিছুই স্নিগ্ধাকে কিনে দিয়েছে, তবে সেসব ছিল শুধু দায়িত্ব ও কর্তব্য থেকে। কিন্তু স্নিগ্ধা জানে আজ এই শাড়ি দায়িত্ব কর্তব্য থেকে নয়, ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে নিয়ে এসেছে। কিছুদিন আগেই লম্বা ছুটি কাটিয়েছে বলে রায়ানের এক্স কলিগরা ওর বিয়েতে আসতে পারেনি, কিন্তু রিসেপশনে এসেছে। সবাই অনুকে ভাবি ভাবি ডেকে একদম পাগল করে ফেলেছে। হিয়াকে দেখলেই অনুর অনেক কিছু মনে পড়ে যায়। যদিও সেসব অভিনয় ছিল, তবুও অনুর ভীষণ রাগ হয়, হিংসা হয়। এই যে রিসেপশনে এসে রায়ান ভাইয়ের সঙ্গে হেসে হেসে ছবি তুলেছে, গল্প করেছে, অনুর একদম ভালো লাগছে না। যদিও সে মুখে কিছুই বলেনি, কিন্তু মুখ ভার করে রেখেছে। আর কেউ না বুঝলেও রায়ান ভাই বুঝেছে বউদের জেলাসি ভিন্ন রকম সুন্দর হয়। অন্যদিকে আত্মীয় স্বজন থেকে শুরু থেকে সব মেহমানদের আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত রিয়াদ। কিন্তু তার মন পড়ে আছে স্নিগ্ধার কাছে। ওর দেওয়া নীল শাড়িটা পরেছে স্নিগ্ধা, কি যে সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছিল না রিয়াদ। কিন্তু না ফিরিয়েও উপায় নেই, তার অনেক দায়িত্ব এখন। দায়িত্ব পালন করতে গিয়ে বউকে একটু দুচোখ ভরে দেখার ফুরসত হচ্ছে না। এখন রাতের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। কিন্তু বাড়িতে ফিরে যদি স্নিগ্ধা শাড়ি খুলে ফেলে, আচ্ছা সমস্যা নেই, প্রয়োজনে সে লাজ শরমের মাথা খেয়ে অনুরোধ করবে আবার শাড়ি পরার জন্য। অপেক্ষার প্রহর কাটিয়ে বাড়ি ফিরে যা ভেবেছিল তাই হলো। স্নিগ্ধা শাড়ি চেঞ্জ করে ফেলেছে। স্নিগ্ধার ভীষণ মন খারাপ। যতটা আনন্দ নিয়ে শাড়িটা পরেছিল, ততটাই এখন মন খারাপ তার। রিয়াদ সারাক্ষণ ব্যস্ত ছিল। স্নিগ্ধা অবুঝ নয়, ব্যস্ততা বোঝে। এই নিয়ে তার কোনো অভিযোগ নেই। অভিমান শুধু এই জন্যেই যে রিয়াদ একটাবার মুখ ফুটে কিছু বললও না, প্রশংসাও করলো না। মন খারাপ করে স্নিগ্ধা যখন রুমে এলো, রিয়াদ তখন ওর জন্যেই অপেক্ষা করছিল। স্নিগ্ধা কোনো কথা বলল না, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রিয়াদ কি করবে বুঝতে পারছে না। স্নিগ্ধা কি কোনো কারণে ওর উপর রেগে আছে? রিয়াদ সাহস সঞ্চয় করে গলা খাকারি দিয়ে বলল, তুমি কি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ?
স্নিগ্ধা স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল। কেন, আপনার কিছু লাগবে? হ্যাঁ। কি? রিয়াদ ফট করে বলে ফেলল।